হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরা বিধানসভার মানে ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষার জন্য প্রিপারেশন করছো বা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে রেখেছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। স্পেশালি ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম খুব শীঘ্রই হতে যাচ্ছে, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। এর আগে আমরা ত্রিপুরা অ্যাসেম্বলির উপরে একটি ক্লাস করিয়ে নিয়েছি। এই ক্লাসটা হবে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির উপরে 2 নাম্বার ক্লাস। আমরা প্লে লিস্ট বানিয়ে দিয়ে রেখেছি, তোমরা 1 নাম্বার ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আপকামিং তোমাদের অ্যাসেম্বলি এক্সামেতে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনগুলি আমরা এই ক্লাসের মধ্যে রেখেছি। আশা করি এই কোশ্চেনগুলো থেকে তোমরা পরীক্ষায় ভালো একটা কমন পেয়ে যাবে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি, টিপিএসসি পরিচালিত এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, তাছাড়া তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন 4, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিও নি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আজকে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমরা অবশ্যই কর্মবার্তা সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো, এই যে কোশ্চেনটা আমাদের 6 নম্বর কোশ্চেন। প্রথম ক্লাসে আমরা কিছু ওয়ান লাইনার ডিসকাস করেছি, বিস্তারিত আলোচনা করেছি এবং 4-5টা এমসিকিউ প্র্যাকটিস করেছি। আজকে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আশা করি তোমরা কোশ্চেনগুলো নোট করে নেবে, ঠিক আছে? চলো, 6 নম্বর কোশ্চেনটা কি? ত্রিপুরা কখন পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, যার ফলে এর বিধানসভা পুনর্গঠিত হয়? মানে এখানে কি বলা হয়েছে? ত্রিপুরা কখন পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? আমরা জানি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করার পরে ত্রিপুরা বিধানসভাকে মানে এটাকে নতুনভাবে আবারও গঠন করা হয়েছিল। যেখানে ত্রিপুরার বিধানসভা যখন টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, তখন ত্রিপুরা বিধানসভার মেম্বার সংখ্যা ছিল 30, এবং ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করার পরে ত্রিপুরা বিধানসভাটাকে 30 থেকে মেম্বার সংখ্যা বাড়িয়ে 60 করা হয়েছে। সেটা কোন সালে করা হয়েছিল? সেটা 21 জানুয়ারি 1972। 21 জানুয়ারি 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল, মানে ফুল স্টেটহুড মানে মর্যাদা পেয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল, এবং তখনই 1972 সালেই কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পরে ত্রিপুরা বিধানসভাটাকে নতুনভাবে গঠন করা হয়েছিল, যেখানে 30 থেকে 60 জন মেম্বার করা হয়েছিল। ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু এটা দেখবে, ঠিক আছে? পূর্ণ রাজ্যের মর্যাদা। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে পূর্ণ রাজ্যের যে মর্যাদা পেয়েছিল সেটা মানে কোন অ্যাক্টের আন্ডারে, কোন অ্যাক্ট সেখানে কাজ করেছিল? এখানে নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কাজ করেছিল। হ্যাঁ, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, ঠিক আছে? মনে রাখবে, সেটার উপর আমরা কোশ্চেন রেখেছি, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। ত্রিপুরা বিধানসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে? ত্রিপুরা বিধানসভার এখানে কি বলা হয়েছে দেখো, ত্রিপুরা বিধানসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? ত্রিপুরা বিধানসভা কবে গঠন হয়েছিল? কত সালে? ত্রিপুরা বিধানসভা গঠন হয়েছিল 1 জুলাই 1963, ঠিক না? 1963 ত্রিপুরা বিধানসভা। প্রথমে তো টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, টেরিটোরিয়াল কাউন্সিল থেকে 1 জুলাই 1963-তে যখন ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, তখন 1963 সালের 1 জুলাই ত্রিপুরা বিধানসভা গঠন করা হয়েছিল। এই বিধানসভা গঠনের জাস্ট 4 বছর পরে, মানে 1967 সালে প্রথম ত্রিপুরা বিধানসভার অনুষ্ঠিত হয়েছিল। তখন ত্রিপুরা বিধানসভার প্রথম বিধানসভার
অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, বিধানসভার মানে অনুষ্ঠিত হয়েছিল 1966 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 1966 সালে মনে রাখবে। টেরিটোরিয়াল কাউন্সিল থেকে যখন বিধানসভা মানে অর্গানাইজ শিফট করা হয়েছিল তখন 1 জুলাই 1963 সালে এবং প্রথম নির্বাচন হয়েছিল 1966 সালে। এই 1966 সালে প্রথম নির্বাচন হওয়ার পরেই কিন্তু ত্রিপুরার এই যে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন শচীন্দ্রলাল সিংহ, ঠিক আছে, যেটা তোমাদেরকে আমরা কোশ্চেন করিয়ে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না করিয়ে দিয়েছি না, এখন রেখেছি। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখো, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই তো এখন বললাম, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ। কখন? 1966 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে জোট সরকার গঠন হয়েছিল, তখন জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। এবং তখন সেই বিধানসভারই প্রথম স্পিকারকে ছিলেন প্রথম স্পিকারকে ছিলেন স্পিকার ছিলেন উপেন্দ্র কুমার রায়। হ্যাঁ, মনে রাখবে, উপেন্দ্র কুমার রায় প্রথম স্পিকার ছিলেন। এবং প্রথম ডেপুটি স্পিকারকে ছিলেন, প্রথম ডেপুটি স্পিকার সেই বিধানসভার এরশাদ আলী চৌধুরী। হ্যাঁ, অপশন এ, এরশাদ আলী চৌধুরী, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কিন্তু ওরা কেন্দ্রশাসিত অঞ্চলের, ঠিক না, কেন্দ্রশাসিত অঞ্চলের, মনে রাখবে সকলেই। পূর্ণ রাজ্যের না, কিন্তু ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কখন পেয়েছিল? 1972 সালে, ঠিক না। আচ্ছা, ওরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের, মনে রাখবে সকলে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেন দেখো, ত্রিপুরা বিধানসভা কে আহ্বান বা স্থগিত করেন? মানে ত্রিপুরা বিধানসভা কে ডাকতে পারেন বা এটাকে স্থগিত করতে পারেন? কার কাছে পাওয়ারটা রয়েছে? আহ্বান বা স্থগিত করার পাওয়ার ত্রিপুরা বিধানসভার কার কাছে রয়েছে? সেটা গভর্নরের কাছে রয়েছে। ত্রিপুরা বলেছি, যদি বলে বিধানসভার আহ্বান বা স্থগিত করার ক্ষমতা কার কাছে রয়েছে? সেটা গভর্নরের কাছে রয়েছে, হোক ত্রিপুরা স্টেট বা হোক আদার স্টেট, ঠিক আছে, এটা গভর্নরের কাছে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচিত হন কার দ্বারা? ত্রিপুরার যে বিধানসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? অবশ্যই এটা আমরা সকলেই জানি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে এমএলএ যারা থাকেন, যতজন পাস করেন সকলেই এমএলএ, ওই এমএলএ দ্বারাই কিন্তু ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচিত হন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মর্যাদা লাভ করে? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের, মানে এখানে পূর্ণ রাজ্যের কথা বলা হয়েছে, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? প্রথমে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল, প্রথম টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। এটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? সেটা 27 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। 27th অ্যামেন্ডমেন্ট, মনে রাখবে, 27 অ্যামেন্ডমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলে কোন আইনের অধীনে, তাহলে নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে, 1971, ঠিক না, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর মাধ্যমে, আইনের মাধ্যমে। আর যদি বলে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটা 27th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, ত্রিপুরা বিধানসভা ড্যাশ কক্ষ বিশিষ্ট? আমরা জানি ত্রিপুরা বিধানসভার কয়টি কক্ষ রয়েছে? ত্রিপুরা বিধানসভা এক কক্ষ বিশিষ্ট, একখানে একটি কক্ষ রয়েছে, ঠিক আছে, এক কক্ষ বিশিষ্ট বিধানসভা হলো ত্রিপুরা বিধানসভা। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, 15 নম্বর কোশ্চেন। সবগুলো কোশ্চেন আশা করি তোমরা নোট করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া আমাদের থেকে যারা নোট নিতে চাও সকলকে আমরা এগুলো দিয়ে দেবো, ঠিক আছে। চলো 15 নম্বর কোশ্চেন, ত্রিপুরা বিধানসভার মেয়াদ কত? ত্রিপুরা বিধানসভার মেয়াদ কত? আমরা সকলেই জানি ত্রিপুরা বিধানসভার মেয়াদ হলো 5 ইয়ার, 5 বছরের জন্য। ত্রিপুরার বিধানসভা না, সব রাজ্যেরই বিধানসভার মেয়াদ হলো আমাদের 5 বছর, ঠিক আছে। ইভেন লোকসভার মেয়াদও 5 বছর, ওকে। চলো 16 নম্বর কোশ্চেনটা কি দেখো, ত্রিপুরা বিধানসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? ত্রিপুরা বিধানসভা না, যতগুলো ভারতবর্ষের যতগুলো বিধানসভা রয়েছে, এমএলএ হওয়ার ন্যূনতম বয়স হলো 25, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর, 25। কত বছর বললাম? 25, ঠিক আছে। তাছাড়াও আরও কিছু যোগ্যতার প্রয়োজন হয় যখন তুমি চুনাওয়ে লড়তে যাবে, মানে বিধানসভার চুনাও লড়তে গেলে আরও কিছু, মিনিমাম তো তোমাকে 25 ইয়ার এজ হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, তোমাকে মাস্ট বি ভারতের নাগরিক হতে হবে। 3 নাম্বার, ওই রাজ্যের, যে রাজ্য থেকে তুমি চুনাও লড়বে, ধরো তুমি ত্রিপুরা থেকে চুনাও লড়বে, ত্রিপুরা রাজ্যের যে কোনো নির্বাচনী এলাকার তুমি ভোটার হতে হবে।
নাকি তুমি অন্য স্টেট থেকে এসে ত্রিপুরা বিধানসভা চুনাও লড়তে পারবে না। ত্রিপুরার যে কোনো মানে ত্রিপুরা তো বর্তমানে 60টি তো সিট রয়েছে, 60টা সিটের মধ্যে যে কোনো একটা সিটে তোমায় ওইখানকার বাসিন্দা হতে হবে বা তোমার ওইখানে ভোটার লিস্টে নাম থাকতে হবে, ভোটার হতে হবে, তাহলে তুমি চুনাও লড়তে পারবে। এই কন্ডিশনগুলো অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানের 173 অনুচ্ছেদে বা আর্টিকেলে মেনশন রয়েছে। ঠিক আছে, 173 ভারতীয় সংবিধানের 173 আর্টিকেলে এটা মেনশন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন। অর্থ বছরের শুরুতে ত্রিপুরা বিধানসভার কোন অধিবেশন অনুষ্ঠিত হয়? আমাদের যে ত্রিপুরা বিধানসভা যখন একটি ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, যে কোনো একটি ফাইন্যান্সিয়াল, যেমন এখন ধরো আমাদের 2026 সাল, ঠিক আছে, 2026 সালের যে ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হবে? 1 এপ্রিল থেকে, ঠিক না? প্রত্যেক বছরেই 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। এই ফাইন্যান্সিয়াল শুরুতে ত্রিপুরা বিধানসভার কোন অধিবেশন অনুষ্ঠিত হয়? প্রথমে কোন অধিবেশনটা অনুষ্ঠিত হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে স্পেশাল সেশন রয়েছে, মনসুন সেশন রয়েছে, উইন্টার সেশন রয়েছে, বাজেট সেশন রয়েছে। কোন সেশনটা প্রথমে স্টার্ট হবে? অ্যাকচুয়ালি প্রথম স্টার্ট হবে বাজেট সেশন, মানে বাজেট অধিবেশনও প্রথম অধিবেশন স্টার্ট হবে। ঠিক আছে, অর্থ বছরের শুরুতে ত্রিপুরা বিধানসভার কোন অধিবেশন অনুষ্ঠিত হয়? তাহলে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে বাজেট অধিবেশনটা মানে মেইন বাজেট অধিবেশনের মেইন মতলব হলো কি জানো? মেইন মকসদ কি? তাই এই অধিবেশন রাজ্যের যে অর্থনৈতিক কার্যক্ষমতা, মানে বর্তমানে ত্রিপুরা, ধরো ত্রিপুরায় আমি কথা নিয়ে বলছি, ত্রিপুরার যে অর্থনৈতিক যে কর্মক্ষমতা সেটা ওই অধিবেশনের বা ওই বাজেট সেশনের মাধ্যমে পর্যালোচনা হবে এবং সেটার মানে কতটুকু মানে স্টেবিলিটি সেটা দেখবে। তাছাড়া এটার ব্যয় এটার থেকে কতটুকু ব্যয় করা যায়, কী করা যায়, মানে ওই অনুমোদনটা ওই সেশনে মানে বাজেট সেশনে এটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, সেই কারণে এই বাজেট সেশনটা কোনো একটি ফাইন্যান্সিয়াল মানে অর্থ বছর শুরুর প্রথম সেশনই হয় বাজেট সেশন। অর্থনৈতিক কর্মক্ষমতাটাকে এটা মানে যাচাই করা হয়। ঠিক আছে, চলো। আর প্রত্যেক বছর এটা 1 এপ্রিলে মনে করবে, 1 এপ্রিল থেকে শুরু হয়। হ্যাঁ, 1 এপ্রিল থেকে শুরু হয় প্রত্যেক বছর, এটা মনে রাখবে। 18 নম্বর কোশ্চেনটা দেখো, বিধানসভায় তফসিলি উপজাতিদের কতজন সদস্য নির্বাচিত হন? আমরা সকলেই জানি টোটাল 60টি সিট রয়েছে, ঠিক না? 60টি সিটের মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 30টা, এসটিদের জন্য রয়েছে 20টা এবং এসসিদের জন্য রয়েছে 10টা। ঠিক না? তাহলে এটার সঠিক উত্তর কত হবে? এসটিদের জন্য বলা হয়েছে 20টা, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 19 নম্বর কোশ্চেনটা দেখো, ত্রিপুরা বিধানসভার সদস্যদের কে শপথ গ্রহণ করান? বলা হয়েছে ত্রিপুরার যে বিধানসভার যে সদস্যরা ওদেরকে কে শপথ গ্রহণ করান? সদস্য বলতে যারা এমএলএ রয়েছেন তাদেরকে কে শপথ বাক্য পাঠ করান? কী হবে সঠিক উত্তর? গভর্নর, স্পিকার, চিফ মিনিস্টার নাকি প্রেসিডেন্ট? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন এ, গভর্নর। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কী হলো এটা? ঠিক আছে, সঠিক উত্তর হবে গভর্নর। হ্যাঁ, আচ্ছা, গভর্নর, অপশন এ হবে সঠিক উত্তর। গভর্নরই কিন্তু এই ত্রিপুরার বিধানসভার যে সদস্য রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা আরেকটু কিছু জেনে নাও। এই গভর্নরকে, যখন গভর্নর কোনোকে অ্যাপয়েন্ট করা হয় রাষ্ট্রপতি দ্বারা, গভর্নরকে কে অ্যাপয়েন্ট করেন? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি দ্বারা যখন গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয় তখন গভর্নরকে ওই রাজ্যে কে শপথ বাক্য পাঠ করান? জানো এটা তোমরা? এটা শপথ বাক্য পাঠ করান চিফ জাস্টিস অফ হাইকোর্ট, মানে ওই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস। এবং সেম অপোজিট যদি আমরা দেখি, হাইকোর্টের চিফ জাস্টিসকে কে শপথ বাক্য পাঠ করান? তাহলে কিন্তু গভর্নর শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন দেখো, ত্রিপুরা বিধানসভার সদস্যরা কার কাছে পদত্যাগপত্র জমা দেবে? মানে ধরো ত্রিপুরা বিধানসভা বা অন্য বিধানসভা, যেহেতু আমরা ত্রিপুরার অ্যাসেম্বলির পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, জিআরবিটি 2-র জন্য প্রিপারেশন করছি, সেই কারণে আমি সবগুলো বিধানসভার কোশ্চেনের আগে ম্যাক্সিমামগুলোর আগে ত্রিপুরা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা শুধু ত্রিপুরার জন্য না, সব স্টেটের জন্য সেমই হবে। ত্রিপুরা বিধানসভার সদস্যরা কার কাছে পদত্যাগপত্র জমা করেন? মানে ধরো ত্রিপুরা বিধানসভার কোনো একজন সদস্য উনি পদত্যাগপত্র, রিজাইন অ্যাপ্লিকেশন দেবেন, কার কাছে দেবেন? সঠিক উত্তর হবে স্পিকার, সেই হাউসের স্পিকারের কাছে। ঠিক আছে, এই যে হাউস মানে এই যে কক্ষ বিধানসভার,
এই বিধানসভার স্পিকারই কিন্তু অল ইন অল, মানে অভিভাবক এই কক্ষের, মানে এই বিধানসভা সংসদের অভিভাবক কিন্তু উনিই। তো সুতরাং কোনো যদি সদস্য রিজাইন বা কোনো প্রবলেম যাই কিছু হয় তাহলে কিন্তু স্পিকারের কাছে সাবমিট করবেন। আর রিজাইনের ব্যাপারে স্পিকারের কাছে লিখিতভাবে কিন্তু সাবমিট করতে হবে বা পাঠাতে হবে। যদি স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের কাছে পাঠাতে হবে বা সাবমিট করতে হবে, ঠিক আছে। আর সেমভাবে যদি স্পিকার যদি মনে করে যে আমি পদত্যাগপত্র দিয়ে দেব, তাহলে উনি কার কাছে দেবেন? তিনি কিন্তু ডেপুটি স্পিকারের কাছে দেবেন। ডেপুটি স্পিকারও কিন্তু পদত্যাগপত্র যদি দিতে হয় তাহলে কিন্তু উনি স্পিকারের কাছে দেবেন, ঠিক আছে, মনে রাখবে। চলো 21 নম্বর কোশ্চেনটা কি দেখো, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পরামর্শে কে মন্ত্রী পরিষদ নিয়োগ করেন? ত্রিপুরার বা অন্য রাজ্যের সেম হবে সব কিছু। ত্রিপুরা মুখ্যমন্ত্রীর পরামর্শে কে মন্ত্রী পরিষদ গঠন করেন? দেখো, প্রথম তো সংসদীয় দলের নেতা, যদি মানে ধরো প্রথম মুখ্যমন্ত্রী যেই যারা সদস্য রয়েছেন সকলে মিলে মুখ্যমন্ত্রীকে চুনাও করেন। এই মুখ্যমন্ত্রী কিন্তু পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদ কাকে কোন দপ্তর দেওয়া হবে, কোন মন্ত্রী দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করেন। এবং মুখ্যমন্ত্রী পরামর্শ অনুসারে মন্ত্রী পরিষদকে নিয়োগ কে করেন? নিয়োগ কিন্তু গভর্নর করেন। ক্লিয়ার? গভর্নর কিন্তু ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারবে না। মুখ্যমন্ত্রী বিবেচনা করবে, নির্বাচিত করবে কোন ব্যক্তিকে কোন দপ্তর দেওয়া যায়, কোন মন্ত্রী দেওয়া যায়। ওই মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন বা নিয়োগ করবেন গভর্নর। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা সংবিধানের 164 আর্টিকেলে মেনশন আছে। কত? আমাদের সংবিধানের 164 অনুচ্ছেদ বা আর্টিকেলে সেটা মেনশন আছে, ঠিক আছে। আর মেনশন আছে এটাই যে মুখ্যমন্ত্রীর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে মন্ত্রী পরিষদ নিয়োগ করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 22 নম্বর কোশ্চেন। বিধানসভায় কোন প্রশ্ন, মানে কোনো প্রশ্ন গ্রহণযোগ্য কিনা তা নির্বাচন কে করেন? মানে বিধানসভায় ভেরিয়াস 0 আওয়ার্স থেকে শুরু করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। এই কোন প্রশ্নটা জায়েজ এই অধিবেশনের জন্য বা এখন বর্তমানে এটা জায়েজ প্রশ্ন কিনা সেটা নির্ধারণ কে করবে? সেটা নির্ধারণ কিন্তু স্পিকার করবে। কেন? স্পিকারই সেই কক্ষের, সেই সংসদের, সেই হাউসের অল ইন অল, মানে অভিভাবক, ঠিক আছে, হেড অফ দ্য কক্ষ বা হেড অফ দ্য হাউস, ঠিক আছে। সুতরাং এই প্রশ্নটা গ্রহণযোগ্য কিনা, এই হাউসে উপস্থাপন করা যায় কিনা সেটা কিন্তু স্পিকারই নির্ধারণ করবে, ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা চেয়েছি 16-17টা কোশ্চেন করানোর জন্য। নেক্সট আমাদের আবারও ক্লাস আসবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ওই হিসাবে তোমাদের ভালো লেগেছে কিনা সেটার উপরে নির্ধারণ করেই কিন্তু আমরা নেক্সট ক্লাস নিয়ে আসব। 1 নম্বর ক্লাসও আমরা গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি, ডিসকাস করেছি। অবশ্যই ক্লাসটা তোমরা দেখে নেবে। আর তোমরা যারা জিআরবিটি 2 প্রিপারেশান করছো, আবারও বলছি ভালো করে প্রিপারেশান করো। জিআরবিটি 2 কিন্তু আসতে যাচ্ছে। তার জন্য আমরা জিকে, জিএস, জিকের ক্লাস শুরু করেছি অলরেডি। 100টা সিরিজের মধ্যে আমরা 32টা ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি এবং সেটার প্লেলিস্টও আমরা বানিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং আশা রাখবো আমরা তোমরা ভালো করে প্রিপারেশান ঘরে করছো। আমরা চাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট জিআরবিটি 2তে, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডিতে সিলেকশন করিয়ে দেওয়ার জন্য। তাতে আমাদেরই বেনিফিট, আমাদেরই সুনাম আরও বাড়বে। এমনি ত্রিপুরার অল মানে আনাচে কোনাচে কর্মবার্তাকে সকলেই জানে, সকলেই বিলিভ করে, সেটা আমরা আরও বাড়াতে চাইছি। সুতরাং তোমরা যদি আমাদের উপর বিশ্বাস রাখো অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারো। আমাদের রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করো। যদি চাও আমাদের নোটসগুলো তোমরা ফলো করতে পারো, ভালো কমন পাবে, তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে, এতটুকু আমরা আশাবাদী। চলো আবারও বলছি, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট নোট যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো নেক্সট বা ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।